অনেক দিন পর চলে এসেছে। সরি, একটু নকল করলাম। যাই হোক, গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের শিউলি তাদের রইস চাচাকে প্রতিজ্ঞা করেছিল যে আর কোনো বাচ্চা আমদানি হবে না। গত পর্বটা ওখানেই শেষ হয়েছিল। চলুন তাহলে এই পর্বটা শুরু করি। দেখি আসলে এই শিউলি কি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারে, না কি হয় আসলে তাদের জীবনে। বেশি কথা না বলে শুরু করে দিই। সকালবেলা শিউলি যখন স্কুলে যায় তখন বল্টু আর খোকন তার সাথে বের হয়ে যায়। তাকে স্কুলে পৌঁছে দিয়ে দুজনে শহর ঘুরতে বের হয়। শিউলি আগে স্কুলে গিয়েছে বলে তাকে এখানে স্কুলে দিতে সমস্যা হয়নি, কিন্তু বল্টু আর খোকন লেখাপড়া এখনও একেবারেই জানে না। তাদেরকে স্কুলে ঢোকানো ভারী সমস্যার। এখন স্কুলে পড়তে হলে তাদেরকে একেবারে ক্লাস 1-এর বাচ্চা কাচ্চা ছেলেদের মেয়েদের সাথে পড়তে হবে। সেটা অবশ্য কোনো স্কুলই সেভাবে তাদেরকে নিতে রাজি নয়। স্কুলে পড়তে হবে না জেনি বল্টু আর খোকনের যা আনন্দ তার বলার মতো না। কিছুদিনের মাঝে অবশ্যই এই আনন্দে ভাটা পড়ল। মতলব মিয়া একদিন খবর আনলো কাছেই এনজিওর লোকজন মিলে একটা স্কুল দিয়েছে, যত ভিখিরি ছেলেমেয়েরা সেখানে নাকি পড়তে যাচ্ছে। মতলব মিয়া শুনেছে অত্যন্ত কড়া একজন মাস্টারনিও আছেন, পান থেকে চুন খসলে নাকি রক্তারক্তি কারবার হয়ে যায়। বল্টু আর খোকনকে শায়েস্তা করার এর থেকে ভালো উপায় আর কী বা হতে পারে। রইসুদ্দিন খবর পেয়ে বল্টু আর খোকনকে সত্যি সত্যি একদিন এই স্কুলে ভর্তি করিয়ে দিল। বাসার কাজের ছেলেমেয়েরা, টোকাই, মিস্ত্রিরা এই স্কুলে পড়তে আসে বলে এটা শুরু হয় দুপুরবেলা। 2 ঘন্টা পরে ছুটি। প্রথম কয়েকদিন বল্টু আর খোকন বেশ উৎসাহ নিয়ে গেল, কিন্তু যখন সত্যি সত্যি অক্ষর পরিচয় করিয়ে পড়াশোনা শুরু হয়ে গেল তখন থেকে তাদের উৎসাহ পুরোপুরি উবে গেল। ঘর থেকে স্কুলে যাওয়ার নাম করে তারা বের হতো। কোনো দিন যেত বাজারে, কোনো দিন রেল স্টেশনে। তারা মনে করেছিল ব্যাপারটা কোনো দিন ধরা পড়বে না, কিন্তু দেখা গেল ব্যাপারটা অতটা সহজ নয়। সন্ধেবেলা শিউলি পড়তে বসেছে। বল্টু আর খোকন মেঝেতে পা ছড়িয়ে দিয়ে ষোলোগুটি খেলছে। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। মতলব মিয়া দরজা খুলে দেখে 30-35 বছরের একজন ভদ্রমহিলা। সাধারণ একটা শাড়ি পরে এসেছেন, চোখে চশমা, কাঁধ থেকে বড় একটা ব্যাগ ঝুলছে। মতলব মিয়াকে দেখে জিজ্ঞাসা করলেন, এইখানে কি বল্টু খোকন থাকে? মতলব মিয়া কানে আঙ্গুল দিয়ে কান চুলকাচ্ছিল। ওভাবে বলল, থাকার কথা না, কিন্তু এখন থাকে। বল্টু আর খোকনকে পেয়ে মনে হলো ভদ্রমহিলা খুব আশ্বস্ত হলেন। ঘরের ভেতরে ঢুকে বললেন, আমি কি ওদের গার্জিয়ানের সাথে কথা বলতে পারি? মতলব মিয়া ঘাড় বাঁকা করে বলে, কি করেছে? ওই বদমাইশ দুটি আমাকে খালি বলেন কি করেছি, পিটিয়ে আমার সিধে করে দিব না, আমাকে চেনে না। ভদ্রমহিলা বললেন, না না, পিটিয়ে সোজা করার ব্যাপার নয়। আর সত্যি কথা বলতে কি, যে সমস্যা পিটিয়ে সমাধান করা হয় সেই সমস্যা সমাধান না করাই ভালো। ভদ্রমহিলা কি বলছেন মতলব মিয়া ঠিক বুঝতে পারল না, কিন্তু ভান করলো পুরোটাই যেন বুঝেছে। ভদ্রমহিলা এবার আবার বললেন, আমি কি একটু ওদের গার্জিয়ানের সাথে কথা বলতে পারি? জি, আপনি বসেন, আমি ডেকে আনছি। রইসউদ্দিন খালি গায়ে লুঙ্গি পরে বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। একজন ভদ্র মহিলা দেখা করতে এসেছে শুনে লুঙ্গি পাল্টে প্যান্ট আর একটা ফুলহাতা শার্ট পরে বাইরে এলেন। ভদ্রমহিলা তাকে দেখে দাঁড়িয়ে সালাম করলেন। বললেন, আমার নাম শিরিন বানু। এই এলাকায় বাচ্চাদের যে স্কুলটা খোলা হয়েছে আমি তার শিক্ষিকা। বল্টু আর খোকন আমার স্কুলের ছাত্র, তাদের নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। রইসউদ্দিন মহিলাদের সাথে খুব একটা ভালো মতো কথা বলতে পারেন না। খানিকক্ষণ হা করে থেকে বললেন, ও ও, হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, কিন্তু মানে ইয়ে, ও হ্যাঁ, বেশ, কি বলুন। শিরিন বানু বললেন, আমি কি বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। শিরিন বানু বসলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, বল্টু আর খোকন অত্যন্ত বুদ্ধিমান ছেলে। আমার ধারণা তাদের আইকিউ 140-এর বেশি হবে। এদের সাথে আপনার সম্পর্কটা ঠিক কীরকম একটু জানতে চাচ্ছিলাম। রইসউদ্দিন তখন কিভাবে শিউলি, বল্টু আর খোকনের পাল্লায় পড়েছেন ব্যাপারটা বুঝিয়ে বললেন। শুনে শিরিন বানু অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, আপনি তো সাংঘাতিক মানুষ। আপনি জানেন আজকাল আপনাদের মতো মানুষ খুব একটা বেশি পাওয়া যায় না।
রইসউদ্দিন ঠিক বুঝতে পারলেন না শিরিনবাবু জিনিসটাকে প্রশংসা করে বলছেন নাকি অন্যভাবে। যাই হোক, তিনি অনিশ্চিতের মতো মাথা নেড়ে মুখে খানিকটা হাসি মাখিয়ে বসে রইলেন। শিরিনবানু বললেন, আমার স্কুলে বল্টু আর খোকন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, কিন্তু তারা গত 3 দিন ধরে স্কুলে আসছে না। সে কি? রইসউদ্দিন অবাক হয়ে বললেন, মতলব মিয়া যে বললো তারা স্কুলে যাচ্ছে? না, যাচ্ছে না। আপনি দাঁড়ান তো, আমি এক্ষুনি ডেকে জিজ্ঞাসা করি। বল্টু আর খোকনকে ডাকা হলো এবং ঘরে ঢুকে শিরিনবানুকে দেখে দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। চেয়ারে রইসউদ্দিন এবং দরজায় মতলুব মিয়া না থাকলে দুজনেই যে উঠে দোল লাগাতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শিরিনবানু মুখে হাসি ফুটিয়ে বললেন, কি ব্যাপার মিস্টার বল্টু? ও সরি শিরিনবানু, কি ব্যাপার মিস্টার বল্টু, মিস্টার খোকন, আমাকে চিনতে পেরেছ তো? দুজনে ফ্যাকাশে মুখে মাথা নাড়ল। শিরিনবানু বললেন, আমি খোঁজ নিতে এলাম, স্কুলে আসছো না যে? দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শিরিনবানু বললেন, কি হলো, কথা বলছো না কেন? বল্টু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। শিরিনবানু বললেন, বলে ফেলো কি বলতে চাও। বল্টু শেষ পর্যন্ত খানিকটা সাহস সঞ্চয় করে বলল, পরে কি হবে? শিরিনবানু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে জিজ্ঞেস করো, পরে কি হবে কি না হবে দেখি বলতে পারি কি না। পরে কি হবে না সেটাই বলেন তাহলে। পরে সাঁতার শেখা যায় না, পানিতে নামতে হয়। পরে সাইকেলও চালানো যায় না, সাইকেলে উঠে প্র্যাকটিস করতে হয়। তাছাড়া মোটামুটি সব কিছুই বই পড়ে করা যায়। চোখের মাঝে দুষ্টুমি ফুটিয়ে খোকন জিজ্ঞাসা করে, তাইলে কি বই পড়ে ওরাও যায়? যাই। হ্যান্ড গ্লাইডার দিয়ে মানুষজন পাখির মতো আকাশে ওড়ে, বই না পড়লে তুমি হ্যান্ড গ্লাইডার ডিজাইন করতে পারবে না। যাই হোক, এখন আসল কারণ বলো, স্কুলে কেন আসছো না? বল্টু বলে, পড়তে ভালো লাগে না। খোকন বলে, কিচ্ছু বুঝি না। শিরিনবানু মুখে হাসি ফুটিয়ে বলে, তাহলে তো কোনো সমস্যা নেই, কাল থেকে স্কুলে যাবে। কেন আপা? তোমাদের যেন পড়তে ভালো লাগে আর পড়ে যেন সব কিছু বুঝতে পারো সে ব্যবস্থা আমি করব। কিভাবে করবেন? গেলেই দেখতে পাবে। আর যদি না যাই? যদি না যাও তাহলে আমি বই খাতা নিয়ে বাসায় চলে আসবো। বল্টু আর খোকন অবিশ্বাসের দৃষ্টিতে শিরিনবানুর মুখের দিকে তাকিয়ে রইল। আপা নিশ্চয়ই ঠাট্টা করছেন, এটা তো সত্যি হতে পারে না। স্কুলের একজন আপা বাসায় এসে কীভাবে পড়াবেন? পরের দিনটা বল্টু আর খোকনের খুবই অশান্তি নিয়ে কাটল। স্কুলে তারা যাবে না ঠিক করে ফেলেছে। আর কয়েকদিন পরেই শিউলির ছোট চাচা এসে শিউলিকে নিয়ে আমেরিকায় চলে যাবে। তখন বল্টু আর খোকন যার যার মতো তারা চলেও যাবে। এই অল্প কয়েকদিন তারা তিনজনে আছে, তিনজনেই এমন ভান করছে যেন তারা আসলে আপন ভাই বোন, কিন্তু আসলে তো তা না। কাজেই ভালো জামাকাপড় পরে বড় লোকদের বাচ্চার মতো সেজেগুজে থাকলে কি হবে? তাদেরকে স্কুলে তো পরে আর যেতে হবে না, কি লাভ তাহলে এখন গিয়ে? সন্ধেবেলা সত্যি সত্যি স্কুলের আপা তো আর চলে আসবে না, কিন্তু যদি সত্যি চলে আসে তার জন্যেও বল্টু আর খোকন একটা ব্যবস্থা করেই রাখলো। আপাকে এমন একটা শিক্ষা দিতে হবে যে আপা যদি এই আজকে চলে আসেও যেন পরবর্তীতে আর আসার কথা চিন্তাও না করে। কি করা যায় সেটা নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করেছে। তাদের মাথা থেকে বেশি বুদ্ধি বের হয়নি, কিন্তু শিউলি অনেকগুলো ভালো বুদ্ধি দিয়েছে। এইসব ব্যাপারে শিউলির বুদ্ধি একেবারে 1 নম্বরই। চিনি না দিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে চা, আপার চিরুনিতে চুইংগাম লাগিয়ে দেওয়া, মাটির ঢেলা দিয়ে চকলেট তৈরি করা, দরজার উপরে ঠোঙার মাঝে ময়দা ভরে রাখা যেন দরজা খুলতেই সেটা মাথার উপর এসে পড়ে। এরকম অনেক বুদ্ধি বের করে রাখা হলো। সন্ধ্যার পর একটু পরে শিরিনবানু সত্যি সত্যি এসে হাজির হলেন। বল্টু আর খোকনকে পড়াতে এসেছেন শুনে মতলুব মিয়া তাদেরকে ঘরে নিয়ে গেল। চেয়ারে বসিয়ে বলল, খামাখা চেষ্টা করছে না বাপ, বদের বদের হাড্ডি, এরা জীবনে পড়বেই না। দেখি চেষ্টা করে কত দূর কি পারা যায়। কোথায় চেষ্টা করছে না পা, বেদ কই আপনার? বেদ ছাড়া কি লেখাপড়া হয় নাকি? কিচ্ছু না আপা, কিচ্ছু হবে না। শিরিনবানু অবশ্য কিছু বলল না। কিছুক্ষণের মাঝেই বল্টু আর খোকন অপরাধীর মতো মুখ করে হাজির হলো। মজা দেখবার জন্য পিছু পিছু শিউলিও এলো। এই বাসায় যেই জিনিসটা কেউ এখন পর্যন্ত ভালো করে লক্ষ্য করেনি, শিউলি সেটা প্রথমেই চোখে পড়ল।
এই মহিলাটি যদি তার চুলকে শক্ত করে পেছনে না টেনে বেঁধে একটু ফুলিয়ে ফাঁপিয়ে ছড়িয়ে দিতেন আর চোখের চশমাটা খুলে ফেলতেন এবং এরকম সাদাসিধে একটা শাড়ি না পরে সবুজ জমিনের ওপর হালকা কাজ করা একটা শাড়ি পরতেন, ঠোঁটে হালকা একটু লিপস্টিক লাগিয়ে মুখের কঠিন ভাবটা সরিয়ে মিষ্টি একটা হাসি দিতেন, তাকে রীতিমতো সুন্দরী বলে চালিয়ে যাওয়া যেত। শিরিন বানু অবশ্যই নিজের চেহারা নিয়ে একেবারে মাথা ঘামান ব্যাপারটা বলে মনে হলো না। ব্যাগ থেকে বই খাতা বের করে খোকন আর বল্টুকে পড়াতে শুরু করলো। স্বরবর্ণ শেষ করে ব্যঞ্জনবর্ণে যেতে না যেতেই বল্টু তাকে থামিয়ে বলে, আপা কি হলো? আপনি যে পড়াতে এসেছেন সেই জন্য খুব খুশি হয়েছি। তোমরা খুশি হয়েছো শুনে আমিও খুব খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন শুনে আমরাও খুশি হয়েছি। আমরা আপনার জন্য 2টা চকলেট এনেছি, দেই? চকলেট? বাহ, চমৎকার, চকলেট আমার অনেক পছন্দ। বল্টু তখন কাপা হাতে আপার হাতে 2টা চকলেট দিল। সারাদিন খেটে খুঁটে চকলেটটা তৈরি করা হয়েছে, মাটির ঢেলা সাথে মরিচের গোড়া। ওপরে খয়েরি রঙটা দেখে চকলেটই মনে হয়। আপা ব্যাগ খুলে ভেতরে চকলেট 2টি রাখলেন, বললেন, বাসায় গিয়ে খাবো। আবার পড়াশোনা শুরু হলো। বল্টু তখন সাবধানে আপার ব্যাগ খুলে তার চিরুনিটা বের করে সেখানে চুইংগামও লাগিয়ে দিল। তার হাতের কাছের কোনো তুলনা নেই। আপা একদমই টের পেলেন না। চুইংগামটা আগে থেকে চিবিয়ে নরম করে টেবিলের তলায় রাখা ছিল। একেবারে পাকা হাতের কাজ, কোনো ভুল ত্রুটি নেই। আরও খানিকক্ষণ কেটে গেল। খোকন হঠাৎ মাথা তুলে বলে, আপা। কি হলো, চা খাবেন? না খোকন, চা খাবো না, থ্যাংক ইউ। চা খাবেন না? খোকনকে হঠাৎ বিচলিত দেখা গেল। চা না খেলে কেমন করে হবে? চা খেতেই হবে আপা। খেতেই হবে? হ্যাঁ, খেতেই হবে। ঠিক আছে, খাবো তাহলে। আমি চা নিয়ে আসি। খোকন ঘর থেকে বের হয়ে গেল এবং প্রায় সাথে সাথে 1 কাপ চা নিয়ে এলো। শিরিন বানু দীর্ঘদিন থেকে দুষ্টু ছেলেমেয়েদের নিয়ে কাজ করে আসছেন। তাদের দুষ্টুমি ধরে ফেলার তার একটা আলাদাই ক্ষমতা আছে। এবারেও সন্দেহেও হঠাৎ করে তার মনে হলো খোকনের চায়ের কাপ নিয়ে আসার ভঙ্গিটা স্বাভাবিক না। চায়ের রং, সেখান থেকে বের হওয়া মরিচের সূক্ষ্ম ঘ্রাণ দেখে তার সন্দেহটা একদম পাকা হয়ে গেল। কিন্তু শিরিন বানু তার ভাবভঙ্গিতে সামান্যতমভাবেও সেটা প্রকাশ করলেন না। কাপটা নিজের কাছে টেনে নেওয়ার ভঙ্গি করে 1 ফোঁটা চা আঙ্গুলে লাগিয়ে নিলেন এবং পড়াশোনার ফাঁকেই অন্যমনস্ক ভঙ্গিতে জিভে লাগিয়ে সেটা দেখেও নিলেন। ভয়ঙ্কর তেতো ঝাল এবং উৎকট একটা গন্ধ রয়েছে সেখানে। দুষ্টু ছেলেমেয়েরা কী করতে চাইছে সেটা তার বুঝতে একটুও দেরি হলো না। চায়ের কাপটা মুখের কাছে নিয়ে খাওয়ার ভঙ্গি করে হঠাৎ থেমে গিয়ে বললেন, শুধু আমি একা চা খাবো তা কেমন করে হয়? আমরা খেয়েছি আপা, আপনি খান। শিরিন বানু কোনো কথা না বলে পিরিচে খানিকটা চা ঢাললেন, সেটাকে ঠান্ডা হওয়ার মতো সময়ও দিলেন। তারপর খোকনের গাল ধরে আদর করার ভঙ্গি করে বললেন, আমার সাথে একটু খাও খোকন। খোকনের মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নাড়তে থাকে এবং হঠাৎ টের পায় তার গালটি আদর করে ধরে রাখলেও তার একটুও নড়ার ক্ষমতা নেই। বাচ্চাদের তিটকুটে ওষুধ খাওয়ানোর সময় মায়েরা যেভাবে ছোট বাচ্চার মুখ ধরে রাখে এবং রাখার পর সেখানে যেভাবে ওষুধ ঢেলে দেয়, খানিকটা সেভাবে শিরিন বানু খোকনের মুখে খানিকটা চা ঢেলে দিলেন। খোকনের চোখ গোল গোল হয়ে গেল। ভয়ঙ্কর বিষাদ এক চা। সেই চায়ের 1 ঢোক খেয়েও ফেলল সে। তারপর লাফিয়ে তিরিং বিরিং করে লাফাতে লাগে। শিরিন বানু মুখে হাসি ফুটিয়ে রেখে বল্টুর দিকে তাকিয়ে বলে, চা খেয়ে অভ্যাস নেই খোকনের, 1 ফোঁটা চা খেয়ে কী করছে দেখো। বল্টু দুর্বলভাবে মাথা নাড়ল। কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই সে খেয়াল করলো আপা তার গালটা ধরে ফেলেছে। হাসি হাসি মুখ করে বললেন, তুমি তো চা খাও তাই না? বল্টু মাথা নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আপাকে দেখে বোঝা যায় না তার আঙ্গুলগুলোতে এত জোর আছে। মনে হয় তিনি জানলার শিক 1 আঙ্গুলে বাঁকা করে ফেলবেন। বল্টু কিছু বলার আগেই আপা তার মুখ ফাঁকা করে সেখানেও খানিকটা চা ঢেলে দিল। মনে হলো কেউ বুঝি তার মুখের ভেতরে পেট্রোল ঢেলে ঘরময় ছুটাছুটি করতে ধরিয়ে দিয়েছে। কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত জানলার কাছে গিয়ে গুলি করে বাকি চাটুকু সে ফেলে দিল। শিরিন বানু মুখে বিস্ময় ফুটিয়ে বললেন, কি হলোটা কি তোমাদের? একটুখানি চা খেয়ে তোমরা এমন শুরু করে দিলে কেন? বল্টু মুখ হা করে নিঃশ্বাস নিতে থাকে। চাটা ঠিক করে তৈরি করা হয় নাই আপা। ঠিক করে তৈরি করা হয় নাই? না, ভুল করে জাল দিয়ে দিয়েছে। তাই নাকি?
শিরিন বানু খুব অবাক হওয়ার ভান করলেন। ঝাল যা তো কখনো শুনিনি, দেখি তো কেমন। শিরিন বানু কাপ থেকে শুরুত করে এক চুমুক চা খাওয়ার ভান করে বললেন, বেশি তো ঝাল না, খাওয়া তো যাচ্ছে, তোমরা খাবে নাকি আরেকটু? বল্টু আর খোকন জোরে জোরে মাথা নাড়তে থাকে, না আপা না, আর খাবো না। কেন খাবে না, একটু খাও, খুব ঝাল লেগেছে আপা। শিরিন বানুর চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। মিষ্টি কিছু খেলে মুখে ঝাল কেটে যাবে, আমার কাছে আসো তো, আসো। শিরিন বানু তার ব্যাগ থেকে 2টি চকলেট বের করলেন। একটু আগে বল্টু এবং খোকন তাকে যে চকলেটটি দিয়েছে, মোড়ক না খুলেই তিনি বলতে পারেন এটা কোনো নিরীহ চকলেট না। শুধু তাই না, ব্যাগ খুলে তিনি আরেকটা জিনিস আবিষ্কার করলেন। তার চিরুনিটার মাঝে কিভাবে যেন খানিকটা চুইংগাম আটকে আছে। মাথার চুলে চুইংগাম আটকে দেওয়ার ব্যাপারটি তিনি বহুকাল থেকে জানেন, কিন্তু তার সামনে বসে থাকা অবস্থাতে এই বাচ্চা দুইটি কিভাবে তার ব্যাগ খুলে তার চিরুনিতে চুইংগাম লাগিয়ে দিয়েছে সেটা তিনি চিন্তা করে ভেবেই পেলেন না। কিন্তু যেভাবে সেটা করে থাকুক না কেন, তাদেরকে বাহবা দেয়াই উচিত। শিরিন বানু অবশ্যই তখনই কোনো বাহবা দিলেন না, তার মুখে মুগ্ধ হওয়ার চিহ্নটাও ফুটে উঠতে দিলেন না। চকলেট দুটি দেখেই বল্টু এবং খোকনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শিরিন বানু সেটা দেখেও না দেখার ভান করলেন, বললেন, এসো বল্টু, এসো খোকন, চকলেট খেয়ে যাও। তারা নিজে থেকে এলো না বলে শিরিন বানু মুখে হাসি ফুটিয়ে রেখে তাদের ধরে আনলেন। চকলেটের মোড়ক খুলে তাদের মুখে চকলেটটা গুজিয়েও দিলেন। কাজটি অবশ্য খুব সহজে করা গেল না, মৃদু ধস্তাধস্তি করতে হলো। চকলেট মুখে নিয়ে তারা মুখ বিকৃত করে কয়েক সেকেন্ড বসে থেকে বাথরুমে ছুটে গেল। বাথরুম থেকে মুখ ধুয়ে যখন তারা ফিরে এসেছে তখন বল্টু আর খোকন মোটামুটি বেশ দুর্বল হয়ে গেছে। স্কুলের যে আপাটিকে খুব সহজে একটা বড় শিক্ষা দিবে বলে ভেবেছিল, সেই কাজটি এখন যে খুব একটা সহজ না সেটা তারা হাড়ে হাড়ে বুঝে গেছে। কাজটি যে প্রায় অসম্ভব হতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গেল যখন দেখলো আপা হাতে নিয়ে তার চিরুনিটা বসে আছেন এবং তাদের দেখে মিষ্টি করে হেসে বলল, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন চকলেট খেতে যে কি ভালো লাগতো, তোমরা তো দেখি চকলেটই খাও না। বল্টু আর খোকন কি করবে বুঝতে না পেরে খানিকটা হতভম্বের মতো শিরিন বানুর দিকে তাকিয়ে রইল। শিরিন বানু বললেন, তোমাদের সাথে রীতিমতো কুস্তি করতে হলো। এই দেখো তোমাদের চুলের কি অবস্থা, এসো কাছে এসো, চুলটা ঠিক করে দিই। বল্টু আর খোকন কাঁদো কাঁদো হয়ে গেল, ভাঙা গলায় পড়ল, লাগবে না বা লাগবে না। কেন লাগবে না, কি মিষ্টি চেহারা, চুল আঁচড়ে নিলে আরও সুন্দর দেখাবে, এসো এসো কাছে এসো। কাঁচ পোকা যেভাবে তেলা পোকাকে টেনে আনে, আপাও ঠিক সেভাবে দুইজনকে টেনে এনে চুলটা আঁচড়ে দিলেন। তাদের মাথায় কোথায় চুইংগামটা লেগেছে সেটা এখন পরীক্ষা করার কোনো উপায়ও নেই। চুল আঁচড়ে ভদ্র সেজে মোটামুটি দুইজনে আবার পড়তে বসে গেল। যে জিনিসটা শেখাতে স্কুলে অন্য ছেলে মেয়েদের কয়েক সপ্তাহ লেগে যায়, এই দুজন সেটা 1 ঘন্টার মাঝে শিখে ফেলল। এই আশ্চর্য রকম বুদ্ধিমান দুজন বাচ্চার জন্য শিরিন বানু নিজের ভেতরে এক গভীর মায়া অনুভব করলেন, কিন্তু সেটা অবশ্য তাদের সামনে প্রকাশ হতে দিলেন না। বিদায় নেওয়ার সময় উঠে দাঁড়াতেই বল্টু আর খোকনের চোখে হঠাৎ করে এক মুহূর্তের জন্য উত্তেজনার চিহ্ন দেখে শিরিন বানু বুঝতে পারলেন তাকে নাস্তানাবুদ করার ব্যাপারটি এখনও শেষ হয়নি। কি হতে পারে সেটা একটু অনুসন্ধান করতেই দরজার উপরে রাখা ঠোঙাটার দিকে চোখ পড়ল। সেটা না দেখার ভান করে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজার কাছে গিয়ে হঠাৎ কিছু একটা মনে পড়েছে এরকম ভঙ্গি করে দুইজনকে ডাকলেন। বল্টু আর খোকন খুব সহজেই তার ফাঁদে পা দিল। বল্টু আর খোকনকে স্কুল সংক্রান্ত কোনো একটা উপদেশ দিয়ে দুজনকে 2 হাত দিয়ে ধরে রেখে নিজের সামনে রেখে শিরিন বানু দরজায় হাত দিলেন। সাথে সাথে দরজার উপরে খুব সাবধানে বসিয়ে রাখা ঠোঙাটা উল্টে তাদের মাথাতেই পড়ল এবং ভেতরে ময়দা বা আটা যেটাই রাখা ছিল সেটা উপুড় হয়ে পড়ল দুজনের মাথায়। এমনিতে দুর্ঘটনাটা ঘটলে এত নিখুঁতভাবে তাদের মাথায় পড়ল কিনা সেটা সন্দেহ ছিল, কিন্তু শিরিন বানু চোখের কোণা দিয়ে ঠোঙাটাকে লক্ষ্য করে দুজনকে ঠেলে ঠিক সেই সময় ঠিক জায়গায় দাঁড় করিয়ে রাখলেন। মাথার ওপর সরাসরি 1 ঠোঙা ময়দা পড়ার পর দুইজনের যা অবস্থা হলো সেটা আর বলার মতো না। শিউলি তাদেরকে দেখে পেটে হাত দিয়ে হি হি করে হাসতে শুরু করলো। তার হাসার শব্দে বসার ঘর থেকে রইসুদ্দিন এবং রান্নাঘর থেকে মতলুব মিয়া পর্যন্ত এসে হাজির হয়ে গেল।
যে ময়দা দিয়ে সকালে পরোটা তৈরি করা হয় নাস্তা করার জন্য, বল্টু আর খোকন সেটা মাথায় নিয়ে বসে আছে। এটা কেন, এই বিষয়টা ব্যাখ্যা করা খুব সহজ হলো না। শিরিন বানু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করতে দেখলেন, কিন্তু সেটা হজম করা একটু কঠিনই হয়ে গেল। হাসি চেপে কোনো রকমে চলে যাওয়ার আগে তাদেরকে শুধু মনে করিয়ে দিলেন, বল্টু আর খোকন যদি পরের দিন স্কুলে না যায় তাহলে শিরিন বানু আবার বাসায় চলে আসবেন। বল্টু আর খোকনের মাথায় যেখানে চুইংগাম লেগে আছে সেটা দূর করা খুব একটা সহজ হলো না। এরকম সময় যা করতে হয় এবারও তাই করতে হলো। খানিকটা চুল কাঁচি দিয়ে কেটে ফেলতে হলো। সামনে থেকে সেটা দেখা যাচ্ছিল না বলে বল্টু আর খোকন খুব একটা বিচলিত হলো না, কিন্তু পেছন থেকে দেখে হাসতে হাসতে শিউলির চোখে পানি চলে আসে। সে চোখ মুছে তাদেরকে বলতে লাগে, এই বল্টু খোকন, তোদেরকে একেবারে ছাগল বানিয়ে ছেড়েছে। বল্টু চোখ পাকে শিউলির দিকে তাকালো। শিউলি হাসি থামিয়ে বলল, খামোখা আপার সাথে আর লাগতে যাস না, কাল থেকে সময় মতো স্কুলে যাস। বল্টু আর খোকন কিছু বলল না, কিন্তু তারা টের পেয়ে গেছে স্কুলে তাদেরকে যেতেই হবে। যে স্কুলে হাজির না হলে স্কুলটায় বাসায় হাজির হয়ে যায়, সেখান থেকে রক্ষা পাওয়ার তার কোনো উপায় নেই। বিকেলবেলা শিউলি আর বল্টু যখন হাঁটতে বের হয়েছে, বল্টু আর খোকন আজকাল পড়তে শিখে গেছে। দোকানের সাইনবোর্ড দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটু একটু পড়ার চেষ্টা করে। বড় একটা গয়নার দোকানে সামনে দাঁড়িয়ে বল্টু সাইনবোর্ডটা পড়ে শেষ করলো। হীরামন জুয়েলার্স, ডডনং, কুমারপাড়া রোড। বল্টু একটু অবাক হয়ে শিউলির দিকে তাকিয়ে বলল, আচ্ছা শিউলি আপু, ডডনং মানে কি? শিউলি হি হি করে হেসে বলল, ধুর গাধা, ওটা ডডনং না, ওটা 66 নং। বল্টু একটু লজ্জা পেয়ে গেল। ও তাই বলো, আমি ভাবছি ডডনং আবার কি জিনিস। খোকন গয়নার দোকানের পাশে একটা মিষ্টির দোকানের সাইনবোর্ড পড়তে শুরু করে। হঠাৎ শিউলি চমকে উঠে বল্টুর পিছে লুকিয়ে গেল। বল্টু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে শিউলি আপু? শিউলি ফিসফিস করে বলে, চুপ কর গাধা, কোনো কথা বলবি না। কেন? ওই যে দূরে দেখ, দুজন লোক, একজন ছাগলদারি আর একজন নীল পাঞ্জাবি। ওই লোকটাকে আমি চিনি, ওই বুড়াটার নাম মোল্লা কাফিল উদ্দিন। একজনের কোলে যে বাচ্চা, ওই লোকটা? আরে হ্যাঁ রে, তার পাশে লোকটার নাম ফোরকান আলী, মহা বদমাইশ, কিডনি ব্যাপারী। কিডনি ব্যাপারী? সেটা আবার কি? শিউলি অধৈর্য ভয়ে বলে, ও তুই বুঝবি না, চুপ করে দেখ তো কোন দিক যাই। বল্টু আর খোকনের পেছনে শিউলি নিজেকে আড়াল করে রাখে। তারা দেখলো ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে মোল্লা কফিল উদ্দিন ফোরকান আলী রাস্তা পার হয়ে অন্য পাশে চলে গেল। দূর থেকে শিউলি আর বল্টু খোকনকে নিয়ে তাদেরকে লক্ষ্য করতে থাকে। ফোরকান আলী কফিল উদ্দিনকে কিছু একটা বলে, তারপর দুজনে মিলে হন হন করে হাঁটতে থাকে। শিউলি ফিসফিস করে বল্টু আর খোকনকে বলে, এই শোন না, চল না পিছু পিছু দেখি কোথায় যায় ওরা। বড় রাস্তা পার হয়ে তারা একটা ছোট রাস্তাও পার হলো। সেখান থেকে আবার একটা রাস্তা, সেখানে বড় দালানের সামনে দাঁড়িয়ে যায়। শিউলি দেখলো দালানটির মাঝামাঝি এক জায়গায় বড় একটা সাইনবোর্ড, সেখানে লেখা বিউটি নার্সিং হোম। কফিল উদ্দিন আর ফোরকান আলী বেশ দূরে। শিউলির কথা শোনার কোনো আশঙ্কা নেই, তবুও কেন জানে শিউলি ফিসফিস করে বলতে থাকে, এই দেখ, এখানে নিশ্চয়ই কিডনি বিক্রি হয়। বল্টু আবার জিজ্ঞাসা করে, এই কিডনি জিনিসটা কি আসলে? উফ গাধা, তুই বুঝবি না কিছু। এখন কি করবে তাহলে? দেখি কি করা যায়। কফিল উদ্দিন আর ফোরকান আলী দুজনে নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করে ভেতরে ঢুকে যায়। শিউলি চিহ্নিত মুখে বলে, উফ বিপদ হয়ে গেল রে। কি বিপদ? কফিল চাচা আর ওই মানুষটা মনে হয় যে বাচ্চাটাকে এনেছে তার কিডনি কেটে ফেলবে মনে হয়। আরে কিডনি জিনিসটা কি? উফ তুই বুঝবি না গাধা। বল্টু বিরক্ত হয়ে বলে, বলেই দেখো না বুঝি কিনা। আরে শরীরের ভিতরে থাকে, কলিজার মতো, অনেক দামে বিক্রি হয়। খোকন মুখ বিকৃত করে বলে, যা, খোদার কসম, রইস চাচা আমাকে না বাঁচালে কফিল চাচা এতদিন আমার কিডনি বিক্রি করে ফেলতো। সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। শিউলি তখন দুই এক কথায় তার কিডনি বিক্রি করার ঘটনাটা বোঝানোর চেষ্টা করে। বল্টু ঠোঁট কামড়ে বলে, তুমি সত্যি বলছো এই বাচ্চাটার কিডনি কেটে ফেলবে? মনে তো হচ্ছে তাই রে। সর্বনাশ, তাহলে তো কিছু একটা করতেই হবে। চল তো আগে আমরা ভিতরে ঢুকি। ঠিক আছে চলো। তিনজনে খুব সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠে 3 তলার নার্সিং বিউটি হোমে হাজির হলো।
কাচের দরজা দিয়ে দেখা গেল ভেতরে ওয়েটিং রুমের মতো। সেখানে সোফায় কফিল উদ্দিন আর ফোরকান আলী বসে আছে। কফিল উদ্দিনের কোলে সেই ছোট্ট বাচ্চাটা। তার হাতে একটা লজেন্স ধরিয়ে দেওয়া হয়েছে। সে খুব মনোযোগ দিয়ে সেটা চাটছে। শিউলি গলা নামিয়ে বল্টুকে বলে, এই বল্টু, শোন না, একটা কাজ করতে পারবি? কি কাজ? এই দুজনের পকেট মেরে যা যা কাগজপত্র আছে সব কিছু নিয়ে আসতে পারবি? না, পারবো না। না কেন? পীরের তাবিজ না থাকলে আমি পারবো না। শরীর বন্ধন ছাড়া যাওয়া ঠিক না। ধুর গাধা, তাবিজ ছাড়াও শরীর বন্ধন হয়। মক্কেল বসে আছে, এইরকম কেস কঠিন। মনোযোগ অন্য জায়গায় না থাকলে করা ঠিক না। খোকন দুজনের কথা শুনছিল। বলল, আমি যদি মনোযোগটা অন্য জায়গায় করে দিই? তুই দিবি? কিভাবে দিবি? মনে করো আমি আর বল্টু ভাই ভেতরে গেলাম, দুজন বসে নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ করে যদি ছোট বাচ্চাটা কথা বলে ওঠে। আরে এত ছোট বাচ্চা কথা বলবে কেন? আসলে তো আমি বলবো, মুরগিকে দিয়ে কথা বলেছিলাম না, এটা তো অনেক সোজা। শিউলির চোখ হঠাৎ জলজল করে ওঠে। হাতে কিল দিয়ে সে বলে ওঠে, ফার্স্ট ক্লাস আইডিয়া খোকন। বাচ্চাটা কথা বললেই কফিল চাচা আর ফোরকান আলী একেবারে অবাক হয়ে যাবে। পুরো মনোযোগ যাবে বাচ্চাটার দিকে। বল্টু চিন্তিত মুখ নিয়ে বলে, দেখি চেষ্টা করে, আল্লাহ মেহেরবান। বল্টু কোনো একটা দোয়া পড়ে বুকে ফু দিয়ে ভেতরে ঢোকে। পেছনে পেছনে খোকনও ঢোকে। তাদের দুইজনকে দেখে কফিল উদ্দিন আর ফোরকান আলী সরু চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। কোনো কিছু নিয়ে একটা কথা বলা দরকার। তাই বল্টু খোকনের দিকে তাকিয়ে বলে, এই আমাদেরকে এখানে আসতে বলেছে না? খোকন মাথা নাড়ে, বলে, এখানেই তো। কয়টার সময় জানি? এই 5টার সময়। তাহলে এখন আসছে না কেন? আরে মনে হয় জ্যামে পড়েছে। হতে পারে। কফিল উদ্দিন আর ফোরকান আলী দুইজনের কথাবার্তা শুনে একটু সহজ হলো। কেউ একজন এই ছেলে দুটোকে এখানে এসে অপেক্ষা করতে বলেছে। এই নার্সিংহোমে এটা অবশ্য খুব স্বাভাবিক ব্যাপার। ফোরকান আলীর পাশে বসলো বল্টু, তার পাশে খোকন। সেখানে বসেও তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখন কফিল উদ্দিন আর ফোরকান আলীও নিচু গলায় কথা বলতে থাকে। হঠাৎ একটা বিচিত্র জিনিস ঘটল। 3-4 মাসের বাচ্চাটা হাত নেড়ে বলে, এই শালা কফিল উদ্দিন। কফিল উদ্দিন একেবারে ভয়ে চিৎকার করে ওঠে, কাপা গলায় বলে, এই বাচ্চা দেখি কথা বলে। ছোট বাচ্চাটা লজেন্স একবার চেটে বলল, কথা বলবো না কেন রে? বলবো না কেন? 100 বার বলবো। কফিল উদ্দিন হঠাৎ ভয় পেয়ে বাচ্চাটাকে ফোরকান আলীর কোলে বসিয়ে দিল। বাচ্চাটা এবার ফোরকান আলীর দিকে তাকিয়ে বলে, ফোরকান না। ফোরকান আলী ভয় পেয়ে বলল, কি বলে এই ছেলে? বাচ্চাটা এবার স্পষ্ট গলায় বলে, এক চড়ে দাঁত ফেলে দেব, সব দাঁত ফেলে দেব। ফোরকান আলী যেন কোলে একটা বিষাক্ত সাপ নিয়ে বসে আছে এরকম ভান করে বাচ্চাটাকে প্রায় ঠেলে নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। ছোট বাচ্চাটা এদিক সেদিক তাকিয়ে বলে উঠল, শালা কফিল উদ্দিন, ব্যাটা ফোরকান না, তোরা ভেবেছিস আমি কিছু বুঝি না? না, তুমি কি বলছো এসব? আমি ঠিক বলছি, পুলিশ আসুক, শালা বুঝবি ঠেলা। কফিল উদ্দিন প্রায় ফ্যাকাশে মুখে উঠে দাঁড়িয়ে বলে, আমি এর মাঝে নাই, আমি গেলাম আমি। এরপর ফোরকান আলীকে কিছু বলতে না দিয়ে প্রায় ঝড়ের মতো ঘর থেকে বের হয়ে গেল। দাঁড়ান কফিল ভাই, দাঁড়ান বলে পেছন পেছন ছুটে গেল ফোরকান আলী। দেখা গেল দুজনে সিঁড়ি বেয়ে দুদ্দার করে নেমে যাচ্ছে। বল্টু আর খোকন কি করবে বুঝতে পারল না। এরকম কিছু একটা হতে পারে তারা ঘুম না ঘরেও চিন্তা করেনি। কি করবে তারা এখন বাচ্চাটিকে নিয়ে? বাচ্চাটিকে রেখে যাবে নাকি সাথে নিয়ে যাবে? চিন্তা করে কিছুই বুঝতে পারল না বল্টু। বাচ্চাটিকে ধরে ঘর থেকে বের হয়ে এলো। সিঁড়ির কাছে শিউলি দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে বলল, এই কী হলো রে? দুজনে ভেবে পালিয়ে গেল কেন? খোকন খিক করে হেসে বলে, ভয়ে পালিয়ে গেছে। কি দেখে ভয় পেয়েছে? কি করেছিস তোরা? বল্টু কোনো মতে পেটের সাথে ধরে রাখা নাদুস নুদুস বাচ্চাকে দেখিয়ে বলল, এই বাচ্চাকে দেখে কফিল উদ্দিন আর ফোরকান আলী এমনভাবে ধোলাই খেয়েছে বাচ্চাটির কাছে দুজনে ভয়ে একবার চিমসে মেরে গেছে। ধোলাই এ বাচ্চাটা দিয়েছে? খোকন আবার খিক করে হেসে বলল, আরে আমি এর মুখ দিয়ে কথা বলিয়েছি না, ওই জন্যে। কিন্তু এই বাচ্চাটিকে আমরা কি করব? আমি জানি না বলে খোকন শিউলির কাছে বাচ্চাটিকে ধরিয়ে দিল। বাচ্চাটিকে কোলে নিয়ে শিউলি বলে, ইস কি গোবদা গোবদা বাচ্চাটা, দেখে কি মায়া লাগে। বল্টু একটু ভুরু কুচকে বলল,
কি বলছো গো, মায়া লাগে যদি পেশাব করে দেয়? এই চুপ, বাজে কথা বলবি না। তোর ধারণা ছোট বাচ্চা মানে কি পেশাব করে নাকি? শিউলির কথা শেষ হওয়ার আগে ঝিরঝির করে একটা শব্দ হলো এবং মনে হলো শিউলিকে সবার সামনে অপদস্থ করার জন্যই বাচ্চাটি তাকে ভিজিয়ে দিয়েছে। এই গোবদা গোবদা বাচ্চাটার সাথে গল্পটা পরবর্তীতে কিভাবে কোন দিকে এগোয় সেটা আমরা পরের পর্বে দেখে নিই। আজকে তাহলে এই পর্যন্ত থাক। পরবর্তী পর্বে দেখা হবে কি হচ্ছে বাচ্চাটির সাথে, কী বা হবে সেই কিডনি কাটা গ্যাংটার সাথে। শিউলি, বল্টু, খোকন এরা কি কিডনি কাটা গ্যাংকে ধরতে পারবে? দেখা যাক পরের গল্পে কি হয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাইকে বিদায়।